সংস্কার আর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানই অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য, যা তারা সঠিকভাবে পালন করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে এ মন্তব্য করেন তিনি। সেই সাথে ভারতের সাথে পানির হিস্সা, সীমান্তে হত্যা মেনে নেওয়া হবে না, দেশের মানুষের ওপর আঘাত আসলে তা মেনে নেওয়া হবে না বলেও জানান তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস উনি মোটামুটিভাবে একটি রোড ম্যাপ ঘোষণা করলেন এবং পরবর্তীতে আমরা দেখেছি বেশ কয়েকবার উনি ওনার যে সিদ্ধান্ত সেটির ব্যাপারে উনি দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। তারপর থেকেই খুব স্বাভাবিকভাবেই এই সন্দেহটি বহু মানুষের মন থেকে ধীরে 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 চলে যেতে ধরেছে। আমি মনে করি ওনারা যা বলেছেন, ওনারা যতক্ষণ পর্যন্ত দৃঢ় থাকবেন ওনাদের বক্তব্যে, ওনাদের কাজে, এ ব্যাপারে যত বেশি দৃঢ় থাকবেন তত এই সন্দেহ চলে যাবে আস্তে আস্তে। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ, আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব, এটিকে অক্ষুণ্ণ রেখে, এটি স্বার্থ বিবেচনা করে, এটি স্বার্থকে অটুট রেখে বাকি সবকিছু। আপনি পার্টিকুলার একটি দেশের কথা বলেছেন, এখানে ওই দেশ বা অন্য দেশ তো বিষয় না, তো মানে বিষয় তো হচ্ছে ভাই বাংলাদেশ। আমার কাছে আমার স্বার্থ, আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখবো, আমার দেশের স্বার্থ দেখবো, ওটাকে আমি রেখে তারপরে আমি ওটাকে আপহোল্ড করে আমি যা যা করতে পারবো আমি তাই করব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন ধারা সংযোজন করেছে সরকার। ধারাটিতে বলা হয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর সংশ্লিষ্ট ব্যক্তি 4টি ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। নতুন ধারা অনুযায়ী ট্রাইব্যুনালে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হলে অভিযুক্ত জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবেন। একই সঙ্গে কোনো সরকারি পদেও নিয়োগ পাবেন না। আইসিটি আইনে তৃতীয়বারের মতো সংশোধন করা হয়েছে। সোমবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2025 জারি শেষে গেজেট প্রকাশ করা হয়। দর্শক, ট্রাইব্যুনাল থেকে আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সৈকত, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সরকারের নতুন ধারা সংযোজন নিয়ে কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কি জানাবেন, এবং সেই সাথে জুলাই বিপ্লবে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার দায় করা মামলার 8ম দিনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে, এ ব্যাপারে কি তথ্য রয়েছে জানাবেন বিস্তারিত। লাবণী, আপনি যেটা বললেন যে গতকাল রাতে রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যে সংশোধনী দিয়েছেন যে যারা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার কাজে অভিযোগ গঠন হলেই তারা জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন বা স্থানীয় যে নির্বাচনগুলো সেখানে তারা অংশ নিতে পারবেন না বা সরকারি কোনো পদে থাকবেন না। সেই বিষয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বা প্রসিকিউশনের পক্ষ থেকে কেউ আনুষ্ঠানিক কোনো তার প্রতিক্রিয়া জানান নিয়ে। তো আপনি জানেন যে এইখানে যে মামলার বিচার কাজ হচ্ছে, জুলাই অভ্যুত্থানের যেই মানবতা বিরোধী অপরাধ হয়েছিল, তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এর বাইরেও শেখ হাসিনা সরকারের অনেক মন্ত্রী, এমপি, সংসদ সদস্য সহ স্থানীয় যে উপজেলা চেয়ারম্যান সহ বা মেয়র অনেকেই কিন্তু এখানে বিচারের মুখোমুখি আছেন, এই মুহূর্তে আছেন। তা অনেকের বিচার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। আপনি জানেন যে শেখ হাসিনার মামলার বিচার কাজের যে একেবারে শেষ সাক্ষী, 54তম সাক্ষী, মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, তিনি 3 দিন জবানবন্দি দিয়েছেন এবং তাকে গতকালকে জেরা করেছেন। আজকেও সেই জেরা কার্যক্রম রয়েছে। এর বাইরে আওয়ামী লীগ সরকার অনেক মন্ত্রী, এমপির বিচার কাজ চলছে, অনেকের বিরুদ্ধে অভিযোগ গঠন হচ্ছে, নতুন করে অভিযোগ আমলে নেওয়া হচ্ছে। সেই বিষয়ে যেহেতু তারা এইখানে বিচারের মুখোমুখি হলে বা অভিযোগ গঠন করলে তারা যে পরবর্তী নির্বাচনে আর আসতে পারবেন না হয়তো এটা বলা যায়, কিন্তু এই বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রসিকিউশনের পক্ষ থেকে দিলে আমরা পরবর্তী সংবাদে সেটা জানিয়ে দিতে পারবো। আর বেলা 11টার, যেহেতু এখন বাজে, হয়তো আর আধ ঘন্টার মধ্যেই ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার মামলার বিচার কাজ শুরু হবে। এর বাইরে ট্রাইব্যুনাল 2-এ যার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, যার চেয়ারম্যান, সেখানে কিন্তু আজকে আশুলিয়ায় যে 6 জনের লাশ পোড়ানো হয়েছিল সেই ঘটনায় যে মামলাটি দায়ের হয়েছে সেই মামলায় সাক্ষ্য গ্রহণ হবে। আজকে 3 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। একজন আহত, যিনি তার চোখে আঘাত লেগেছিল ওই আশুলিয়া এলাকায়, আর 2 জন পুলিশের সদস্য, তারা আজকে মামলায় সাক্ষ্য দিবেন। তো দুটি মামলার বিচার কাজ শুরু হবে, এখন পর্যন্ত শুরু হয়নি, এবং মামলার যারা আসামি তাদের
তাদেরকেও নিয়ে আসা হয়েছে এবং ট্রাইব্যুনাল যে হাজতখানা সেখানে তাদের রাখা হয়েছে। তো লাবণী, এখন পর্যন্ত ট্রাইব্যুনালের এই হচ্ছে আমার সর্বশেষ তথ্য। এর বাইরে আরেকটি বিষয় আপনাকে মনে করিয়ে দিতে চাই যে গতকালকে চিফ প্রসিকিউটর ছিলেন যে এই সপ্তাহে অনেক খবর দেবে, হয়তো এই আজকে নতুন কোনো একটি মামলার অভিযোগ হয়তো দাখিল হতে পারে ট্রাইব্যুনাল 1-এ। লাবণী, শেখ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন ট্রাইব্যুনালে, নিশ্চয়ই আমরা আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে নির্বাচনী সংলাপে বসেছে নির্বাচন কমিশন। ইসির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি কমিশনাররা। কমিশনের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। সাবেক সিএসি মোহাম্মদ আবু হেনা সহ সংশ্লিষ্টরা এতে অংশ নিচ্ছেন। আর বিকেলে নারী নেত্রীদের সঙ্গে বসবে ইসি। মোট 40 জন অংশীজনের সঙ্গে আলোচনা করে মতামত নেবে ইসি। এই সংলাপের প্রথম দিনে গণমাধ্যমের সম্পাদকদের কাছ থেকে পরামর্শ নিয়েছে কমিশন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই পরামর্শ মেনে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন করতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এর আগে 28 সেপ্টেম্বর সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে নির্বাচনী সংলাপ শুরু করে কমিশন। জুলাই সনদে উচ্চকক্ষে পিআর পদ্ধতি প্রবর্তনের সিদ্ধান্ত হয়েছে। জামায়াত বলছে গণভোটের পর নিম্নকক্ষে পিআরের বিষয়টি নিয়ে আবারও আলোচনা করবে তারা। যদিও জুলাই সনদের কিছু কিছু বিষয় আদালতে চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করে তরুণদের দল এনসিপি, তবে ভবিষ্যতে কেউ এমনটা করবে না বলে বিশ্বাস করতে চায় ঐকমত্য কমিশন। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। প্রায় 8 মাসের ম্যারাথন আলোচনার পর ঐকমত্য তৈরিতে রাজনৈতিক দলগুলোকে অনেকটা এক ছাতার নিচে নিয়ে এসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রবিবার তৃতীয় দফায় চতুর্থ দিনের আলোচনায় সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়নে গণভোট আয়োজনের পক্ষে একমত হয়েছে সবগুলো দল। তবে আলোচনা আটকে আছে গণভোটের দিনক্ষণ আর এর আইনি ভিত্তি নিয়ে। বিএনপি বলছে এর জন্য আপিল বিভাগের মত নেওয়া যেতে পারে, তবে জামায়াত এনসিপির চাওয়া বিশেষ আদেশ। কনস্টিটিউশনাল অর্ডার জারি করার ক্ষমতার জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি। সাংবিধানিক আদেশে সনদ বাস্তবায়ন হলে তাতে কি ভবিষ্যতে এর বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ আছে? জামায়াতের দাবি, জনগণের রায়কে নিয়ে আদালতে যাওয়ার কোনো সুযোগ নেই। যে কোনো আদালতে যদি যায়, জনগণের রায় হিসাবে, সমর্থন মত হিসাবে এটা সর্বোচ্চ প্রায়োরিটি পাবে আইনের কাছে। সে কারণে এখানে আর চ্যালেঞ্জের সুযোগ নাই। যদিও এনসিপি ও কমিশনের মত ভিন্ন। গণভোটকে চ্যালেঞ্জ করার অবস্থা থাকে না, কারণ গণভোট যেহেতু এটা জনগণের অভিপ্রায়, তো এইটা না, বরঞ্চ এই সাংবিধানিক আদেশ যেটা আসবে সেটাকে চ্যালেঞ্জ করার একটা উপায় হতে পারে। আদালতে সব কিছু নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকে, ওটা টিকবে কিনা সেটা ভিন্ন কথা। জনগণের অভিপ্রায়ের ওই যে প্রতিফলন হিসেবে যদি ঘটে তাহলে এটা আমার মনে হয় না আদালতের সমস্যা। এখন প্রশ্ন থেকে যায়, সনদ বাস্তবায়ন হয়ে গেলে কি উভয় কক্ষে পিআর এর দাবি থেকে সরে আসবে জামাত? দলের এই নেতা জানান এর সমাধান হবে আলোচনার মাধ্যমেই। পিআর এর তো আমরা উভয় কক্ষে চেয়েছি, তো চার্টার হয়ে গেলে তো সেখানে উচ্চক হয়েই যাচ্ছে, তাহলে অর্ধেক তো হয়েই গেল। বাকিটা নিয়ে আমরা আন্দোলনে আছি, জনগণ মত তৈরি করছি, এখনো মাঠে কর্মসূচি আমাদের আছে। নেগোসিয়েশনের সুযোগ থাকতেও পারে, আলোচনার মাধ্যমে যে সমাধান হয়ে যায়, দরজা তো খোলা সবসময়, এটা সমস্যা নেই। সনদের ভবিষ্যৎ চূড়ান্ত করতে বুধবার শেষবারের মতো আলোচনায় বসবে কমিশন। আসুন আমরা সকলে মিলে সেই প্রত্যাশার জায়গাটা যেতে পারি। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা নেই বলে জানালেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে হজরত শাহজালাল বিমানবন্দরে এ কথা বলেন তিনি। এ সময় জামায়াতের নায়েবে আমির আরও বলেন, সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য জুলাই সনদ সহ সংস্কার প্রয়োজন। সংস্কারে বাধা দিলে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান জামায়াতের শীর্ষ এই নেতা। যারা সংস্কারে বাধা দিচ্ছে তাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রাজনৈতিক দলগুলো যে ঐক্যবদ্ধ রয়েছে তার অন্যতম উদাহরণ প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর নেতাদের জাতিসংঘ সফর। রাষ্ট্রের প্রয়োজনে বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে বলেও জানান জামায়াতের নায়েবে আমির।
ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যাওয়া দরকার, তবে একটা জনতন নির্বাচন তো সমস্যার সমাধান দেবেন না। এই নির্বাচনের জন্য কতিপয় বিষয়ে অত্যন্ত দ্রুত এবং দৃঢ়তার সাথে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এর ভিতরে একটা হচ্ছে আমাদের জুলাই চার্টার, যেটা বলছি জুলাই সনদ, যে কতিপয় বিষয়ে যে আমরা রিফর্মস করেছি, সংস্কার করেছি, এটা আরো 3 মাস আগে হয়ে যেতে পারত। সকল দল একমত হয়েছে নীতিগতভাবে, তারপরেও এটা বাস্তবায়নে ডিলে করা হচ্ছে এইভাবে সেভাবে। তো এইরকম যদি ষড়যন্ত্র চলে এবং প্রয়োজনীয় সংস্কার সমাধান না করে, তো তাহলে তো সবকিছুই প্রশ্নবোধক হয়ে যায়। সরকারি ভাতা এক আর শ্রমিককে দেয়া হচ্ছে তার যৎ সামান্যই, যে কোনো সময় চলে যায় চাকুরি। প্রতিনিয়ত লঙ্ঘন হয় শ্রমিক অধিকার। এ যেন আধুনিক দাস ব্যবস্থা। তাই দুর্বিষহ হয়ে উঠেছে 6 লাখ আউটসোর্সিং শ্রমিকের জীবন। আর মধ্যস্বত্বভোগীরা সরকার থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, আউটসোর্সিংয়ের নামে শ্রমিক নিয়োগের আইনি বৈধতা নেই। শাহনাজ শারমিনের প্রতিবেদন। বেতন দিবে সরকার, ঠিকাদারের কি দরকার, কিংবা দাসপ্রথা থেকে মুক্তি চাই এমন স্লোগানে শ্রমভবন সহ রাজধানীর নানা সরকারি প্রতিষ্ঠানের সামনে আন্দোলন করছে ঠকে যাওয়া অস্থায়ী শ্রমিকরা। প্রতিষ্ঠান স্থায়ী, কাজটাও প্রয়োজনীয়, কিন্তু চাকরিটা স্থায়ী নয়। আউটসোর্সিং কর্মচারী হলে তার ওভারটাইম, বোনাস, উৎসব ভাতা, মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সহ শ্রম আইনে স্বীকৃত কোনো অধিকারই নেই। কোনো নারী কর্মী সন্তান সম্ভব হলে তার চাকরি ঝুঁকির মধ্যে পড়ে যায়। অনুপস্থিতির সময় অন্য কাউকে নিয়োগ করা হয়, ফলে সে আর চাকরি ফিরে পায় না। বিগত 9 মাস ধরে আমাদের বেতন দেয়নি। আমাদের 2026 সাল পর্যন্ত, জুন মাস পর্যন্ত চুক্তি আছে, তারপরও আমাদের ঠিকাদার আমাদের বেতন দেয় না। এই শ্রম কমিশন যে সুপারিশ জমা দিছে, আমাদের এই শ্রম কমিশনের সুপারিশকে বাস্তবায়ন করে সারা বাংলাদেশে এই ঠিকাদার দালাল থেকে আমাদেরকে জীবনকে মুক্তি দিক। বিনা অপরাধে, বিনা কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তাদেরকে কেন 13 মাস, 14 মাস, এমনকি 30 মাসের বেতন বকেয়া রেখেও তাদের চাকরি থেকে বের করে দিয়েছে। এমনকি চাকরি স্থায়ী করার মিথ্যা আশ্বাসে প্রতারণার শিকারও হন অনেকে। সেই সাথে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার উদাহরণ ভুরি ভুরি। 3.5 লক্ষ টাকা দিয়ে আমি যখন চাকরিতে যোগদান করি, পরে আস্তে আস্তে বুঝতে পারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আছি, আমি কুড়িগ্রাম খামার বাড়িতে আছি। তো যখন আমি চাকরিতে যোগদান করি, তখন আমি বুঝতে পারলাম না আমি অনেক বড় একটা চক্রের মধ্যে পড়ে গেছি, যার কোনো ভবিষ্যৎ নেই। 2 লক্ষ টাকা দিয়েছি। সিবি সার্জনের যে দালাল ছিল তাদেরকে ঠিকাদার সহ আর কি বলছিল আপনার চাকরি দিতেছি সরকারি, এই কথা বলে টাকা নিছে। তখন তো আউটসোর্সিং এ চাকরি দিছে, এখন 1 বছরের বেতন আমরা পাই না। 1 বছর 2 লাখ টাকা নিছিল। অভিযোগ, গত 15 বছর ক্ষমতাসীন দলের মদতপুষ্ট কর্মকর্তা ও কোম্পানি মিলে এই শোষণের রাজত্ব চালিয়েছে। সেই শাসক নেই, কিন্তু শোষণের এই পদ্ধতি এখনো কেন চালু, প্রশ্ন কর্মীদের। সকল ভাই বোনেরা আউটসোর্সিং এ চাকরি করে, তাদেরকে নিয়ে আমরা গেলাম, বা আমরা যমুনায় ওখানে গেছে, আমাদের যে 5 জন প্রতিনিধি ওখানে গেছিল, বলছিল যে আমি মাত্র আসছি, নতুন, আমি মাত্র বসছি, আমাকে একটু সুযোগ দেন, কিন্তু আপনাদের কারো চাকরি যাবে না। কিন্তু সারা বাংলাদেশে আমাদের হয়তো 10-12 হাজার লোকের চাকরি চলে গেছে। নতুন করে নীতিমালা তৈরি হোক, যে নীতিমালা ঠিকাদার থাকবে না, যে নীতিমালা আমাদেরকে চাকরিচ্যুত থাকবে না। আপনি বলেছিলেন বাংলাদেশে কোনো রকম বৈষম্য থাকবে না, এরপরেও আমরা নির্যাতিত, নিপীড়িত আউটসোর্সিং ভাইয়েরা আজও বৈষম্যের মধ্যে আছি। সরকারি কর্মকর্তারা বেতন পায় কত? 28 তারিখ, 30 তারিখ, আর আমাদের বেতন হয়ে যায় 18-20 তারিখ। 5 আগস্ট অভ্যুত্থানের পর বৈষম্য থেকে মুক্তির আশায় আউটসোর্সিং কর্মচারীরা রাজপথে নামে। তাদের অভিযোগ, শ্রমিকদের ঠকিয়ে বিভিন্ন আউটসোর্সিং নামধারী প্রতিষ্ঠান সরকারি কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। নিয়োগকালীন সময় আমাদেরকে বলে এটা সরকারি প্রতিষ্ঠান, এখানে চাকরি নিলেই আপনারা রাজস্ব হয়ে যাবে আপনাদের চাকরি। সেই ক্ষেত্রে আমাদের কাছে 1 লক্ষ বা 2 লক্ষ টাকা তারা নিয়ে থাকে। পাশাপাশি এই যে টাকা নিল তারা, আবার যখন 1 বছর 2 বছর পরে রিনিউ হয়, তখন আবার তারা বড় অঙ্কের টাকা দাবি করে। আর যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসব অভিযোগ, সরেজমিনে কাউকেই খুঁজে পাওয়া যায়নি। গলিঘুপচিতে কোনো অফিস পাওয়া গেলেও ক্যামেরার সামনে কথা বলতে সাহস করেনি কেউ। এমনকি দিনের বেলাতেও বন্ধ কার্যালয়। লেবারল এবং গভর্নমেন্টের যে পরিপত্র অথবা পরিস্থিতিটার মধ্যে সংঘর্ষ আছে, এটা আমি অপকটে স্বীকার করে নিচ্ছি। এই যে বাস্তবতায় আমরা কাজ করতেছি এখন। আউটসোর্সিং কোম্পানির দেখভালের দায়িত্ব কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে। তারাও কথা বলতে রাজি নন। সংস্থাটির মহাপরিদর্শক ওমর মোহাম্মদ ইমরুল মোহসিনের সাথে যোগাযোগ করা হলে তিনিও কোনো সাড়া দেননি।
বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে আইন লঙ্ঘনের পাশাপাশি সরকারি চাকরি প্রার্থীদের বঞ্চনা করা হচ্ছে। এ নিয়ে উচ্চ আদালতের নির্দেশনাও মানা হচ্ছে না। বাংলাদেশ সার্ভিস রুলসের কোথাও কিন্তু আউটসোর্সিংয়ে সরকারের কোনো দপ্তরে কোনো এমপ্লয়ি নিয়োগের কোনো বিধান নাই। ইভেন কি অস্থায়ী ভিত্তিতে নিয়োগেরও কোনো বিধান আমাদের যে বিএসআর বাংলাদেশ সার্ভিস রুলস পার্লামেন্টে পাশ করা একটা আইন তার কোথাও নাই। এটাকে বাইপাস করে আমাদের অর্থ মন্ত্রণালয় সহ সংস্থাপন মন্ত্রণালয়ের যে সার্কুলারগুলো আমরা দেখেছি এই আইনের সঙ্গে সাংঘর্ষিক, এবং এই আইনে কোথাও এই তৃতীয় পক্ষের মাধ্যমে সরকারের কর্মকর্তা নিয়োগের কোনো আইনি ভিত্তি অ্যাটলিস্ট পার্লামেন্টে পাশ করা আইনের হাতে নাই। অন্তর্বর্তী সরকার শ্রম অধিকার সংস্কার কমিশন গঠন করে। কমিশন এ বিষয়ে বেশ কিছু সুপারিশ দিলেও তা আলোর মুখ দেখেনি। এখন যে ঠুনকো যুক্তি দেওয়া হচ্ছে যে আমি রাজস্ব খাতার চাপ নিতে পারতেছি না, তাহলে একজন এডিশনাল সেক্রেটারির বিপরীতে কতজন এডিশনাল সেক্রেটারি, এখন একজন জয়েন্ট সেক্রেটারির পদের বিপরীতে কতজন জয়েন্ট সেক্রেটারি, আর একজন পিওনের পদের বিপরীতে কয়জন স্থায়ী পিওন। এখন একদিকে আমরা উপরের লেভেলে তাদের জন্য গাড়ির ঋণ দিচ্ছি 50 লাখ টাকা, মাসে 50,000 টাকা সার্ভিসিং চার্জ, আরেকদিকে আমরা নিচের দিকে ওই 15,000 টাকা বেতনের কর্মচারীকে বলতেছে সে স্থায়ী না। এই বৈপরীত্য নিয়ে একটা রাষ্ট্র চলতে পারে না। 2013 সালে সংশোধিত শ্রম আইনে বলা হয়েছে শ্রমিক সরবরাহকারী ঠিকাদারকে 6 মাসের মধ্যে নিবন্ধন করতে হবে, কিন্তু বছরের পর বছর পার হলেও কেউ নিবন্ধন করেনি বললেই চলে। এর বিরুদ্ধে কিছু করার সাহস কারণেই। প্রশ্ন সংশ্লিষ্টদের। শানা শারমিন, 71, ঢাকা। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ। বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দেওয়ার কথা রয়েছে। 5 বছরের বেশি সময় পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তুরস্কের পক্ষে থাকবেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী এবেরিস একেনচি। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও রাজনীতিতে সম্পর্কে আলোচনা হবে। পরে যৌথ বিবৃতিতে রাজনৈতিক পরিসরে সম্পর্ক জোরদার, ব্যবসা বাণিজ্য বাড়ানো এবং প্রতিরক্ষা সহযোগিতাকে অংশীদারিত্বে রূপ নেয়ার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। সন্ত্রাসবাদ দমনের বিষয়ে লক্ষ্য ঠিক করে নিরাপত্তা সহযোগিতা নিয়ে দুই দেশ আলোচনা করবে। এর পাশাপাশি কথা হবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের সমাধান নিয়েও। এই বৈঠকের পরে ঢাকা সফররত এবেরিস একেনচি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী এবেরিস একেনচি 2 দিনের সফরে সোমবার সকালে ঢাকায় পৌঁছে দিনব্যাপী বিএনপি, জামায়াতে ইসলামী ও সিপি নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী আজ। 6 বছরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি হত্যা মামলার। বিচারিক আদালত ও হাইকোর্টের রায়ের পর এখনও শুরু হয়নি আপিল বিভাগের কার্যক্রম। মামলা দ্রুত নিষ্পত্তি করে দোষীদের শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন নিহত আবরারের বাবা। এদিকে তার 6ষ্ঠ শাহাদাত বার্ষিকীতে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভের উদ্বোধন করবেন আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ। যোগ দেবেন আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক ও এনসিপি নেতা আক্তার হোসেন। বিকেল 3টায় আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে রাজধানীর পলাশী মোড়ে এ উপলক্ষে একটি স্মরণ সভা রয়েছে। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েট শিক্ষার্থী আবরার ছাত্রলীগ নেতাকর্মীদের নির্মম নির্যাতনের শিকার হন এবং শহীদ হন। নির্দিষ্ট সময়ের পরেও ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম IELTS পরীক্ষার ফল প্রকাশ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন আন্তর্জাতিক কোনো সংস্থার কাছ থেকে এমন অপেশাদার আচরণে তারা হতাশ। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, গত 6 সেপ্টেম্বরের পরীক্ষার পর পুরো দেশের সবার ফল উইথড্র করা হয়। এরপর কারো কারো ফলাফল দেয়া হলেও অনেকেরটাই দেয়া হচ্ছে না। এ বিষয়ে বারবার ব্রিটিশ কাউন্সিল এবং IDP-কে মেইল করা হলেও কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকেই নির্দিষ্ট করে কিছুই বলা হয়নি। তাদের অভিযোগ, ফেব্রুয়ারির যে সময়ে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা হয়, সে সময় ফল না পাওয়ায় তারা পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারছেন না। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলছে সবকিছু নিয়ম মেনেই হচ্ছে। 4 থেকে 5 দিন পর কিছু রেজাল্ট ওরা পাবলিশ করছে, বাট সবার রেজাল্টগুলো ওরা
পুরোপুরি পাবলিশ করে নাই। আমাদের সব প্রসেসিং এখন আসার পরে তখন আমরা এখন বলতেছি যে তারা আমাদের রেজাল্ট উইথহোল্ড করে দিছে। আইএলস এত বড় একটা প্রতিষ্ঠান চালাচ্ছে, ওনারা অবশ্যই আমাদের রেসপন্সিবিলিটি নিতে হবে, আমাদেরকে একটা এক্সাক্ট অ্যান্সার দিতে হবে যে কেন আমাদের রেজাল্ট এভাবে আটকে রাখা হয়েছে। কিন্তু ওনারা ডিরেক্টলি বলছে ওনাদের কাছে কোনো ইনফরমেশন নাই। ব্রিটিশ কাউন্সিলে কথা বলছি, ব্রিটিশ কাউন্সিলে রিসেন্টলি আসছিলাম, আসার পরে ওনাদের সাথে মানে যারা আছে কাস্টম মানে সার্ভিসে তারা বলছে স্যার আপনারা ওয়েট করেন, আমরা কিছু বলতে পারতেছি না। আগামী 16 অক্টোবর রাকসু নির্বাচনকে ঘিরে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। দর্শকে নিয়ে সেখানকার বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, নির্বাচন তো চলেই এসেছে, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? আর সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রার্থী ও নির্বাচন কমিশনের প্রত্যাশার জায়গাটা আসলে কি বলছেন তারা, জানাবেন। দেখুন, দীর্ঘদিন পরে যেহেতু রাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে, সবারই কিন্তু এটি প্রত্যাশা যে একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক, এটি কিন্তু সবারই প্রত্যাশা। তবে যেটি হয়েছে যে এই যে শারদীয় দুর্গোৎসবের যে টানা কদিন ছুটি ছিল, এই ছুটির পরে এই যে শিক্ষার্থীরা আবার ক্যাম্পাসে আসতে শুরু করেছেন এবং এই প্রচার এটি কিন্তু ধীরে ধীরে জমজমাট হচ্ছে। আমরা গত দুদিন দেখেছি একটু ঢিলে ঢালাই আসলে বলা চলে প্রচার হয়েছে, তবে আজকে থেকে যেটি আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু যারা প্রার্থী তারা মূলত প্রার্থীদের কাছে প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন। এখানে আমার সাথে একজন প্রার্থী আছেন, সর্বজনীন শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী তাসিন খান। তাসিন, ছুটির পরে আসলে নতুন করে আবার প্রচার শুরু হয়েছে, কেমন দেখছেন সব? আসলে একটা দীর্ঘ ছুটির পর যেহেতু প্রচারণা শুরু হলো, আমরা আগে যে উদ্যমের প্রচারণা চালাচ্ছিলাম সেটা অনেকটাই কম, কিন্তু আমরা আশা করছি ক্যাম্পাসে রবিবার থেকে সব ডিপার্টমেন্টের ক্লাস পরীক্ষার পুরোদমে চলতে শুরু করবে। তখন থেকে হয়তো বা আমরা আরো বেশি উদ্যম আগ্রহ নিয়ে উৎসাহ নিয়ে আমাদের প্রচারণা চালিয়ে যাব। তবে সবচেয়ে বড় কথা যে আমাদের যে সংখ্যাটা কাজ করছে ভোটার সহ প্রার্থীদের মধ্যে, যে আবারও ক্যাম্পাস অস্থিতিশীল অবস্থায় যায় কিনা, তাই আমাদের সকলের কাছে একটা আহ্বান থাকবে আমাদের ক্যাম্পাসের সকল স্টেকের কাছে যে আমাদের এই বহুল আকাঙ্ক্ষিত রাকসুটা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। জি, ধন্যবাদ। তো লাবণী, যেটি শুনছিলেন যে আসলে সবারই চাওয়া দীর্ঘদিন পরে যে রাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি যেন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয়। লাবণী। রুশো, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আগামী 16 অক্টোবর রাকসু নির্বাচনের প্রচারণার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার চাকসু নির্বাচনের তথ্য জানাবো। পূজার ছুটি শেষে আবারও শুরু হয়েছে চাকসু নির্বাচনের প্রচার। দর্শকে নিয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। পূজার ছুটি শেষে তো আবারও প্রচারণা শুরু হয়েছে, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন ক্যাম্পাসে একটু জানবো। আর প্রচারে প্রার্থীরা কোন কোন বিষয়গুলোর দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন, আর সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রার্থীরা কি বলছে, নির্বাচন কমিশন কোনো মতামত দিয়েছে কিনা, জানাবেন। লাবণী, যেমনটি বলছেন, দুর্গাপূজার ছুটির পরে কিন্তু আজকে তৃতীয় দিন ধরে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের প্রচারণ কার্যক্রম চলমান রয়েছে। এবং আমরা দেখেছি কিন্তু শিক্ষার্থীরা কিন্তু চাকসু নির্বাচনের যে একটি উৎসব, সেই উৎসবের আমেজে প্রায় দীর্ঘ 35 বছর পরে কিন্তু উৎসবের আমেজটি তারা উপভোগ করছেন এবং তারা কিন্তু খুব ভালোভাবে এটিকে গ্রহণ করেছেন। এবং আমরা দেখেছি প্রার্থীরা যে বিষয়গুলোকে আসলে প্রাধান্য দিচ্ছে সেটি হলো আবাসন সংকট সহ শিক্ষার্থীদের যে যাতায়াত সমস্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, এবং পাশাপাশি যে নারী শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার এই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন। এবং পাশাপাশি যদি আমরা একটু বলি যে প্রার্থীরা আসলে যে বিষয়গুলোকে আরো বেশি গুরুত্ব দিচ্ছে সেটি হলো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে বৃহৎ ক্যাম্পাস হওয়ায় এখানে নানাবিধ সমস্যা রয়েছে, এবং এই সমস্যাগুলোর মধ্যে রয়েছে যে মেডিকেল সেন্টারের পর্যাপ্ত যে মেডিকেল সুবিধা সেটি কিন্তু নেই, এবং মেয়েদের হলগুলোর দূরে অবস্থান হয় সেখানেও কিন্তু আসলে মেডিকেল সুবিধা সহ ফার্মেসি সুবিধা এগুলোও কিন্তু নেই। সেই বিষয়গুলো কিন্তু প্রার্থীরা নানাভাবে আসলে শিক্ষার্থীদের কাছে তারা বুঝাচ্ছেন যে আসলে এই সমস্যাগুলো নিয়ে তারা কাজ করতে চায়। এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে যদি বলি, ইতিমধ্যে কিন্তু সুষ্ঠু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন দফায় প্রার্থীদের সাথে শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করেছেন, এবং তারা কিন্তু ইতিমধ্যে আসলে কতগুলো কেন্দ্র হবে এবং কতগুলো কেন্দ্র হবে সেই বিষয়ে কিন্তু আমাদেরকে জানিয়েছে। তারা নির্বাচন কমিশন যেমনটি জানিয়েছে প্রায় 14টি কেন্দ্র হবে এবং 5টি ভবনে
অর্থাৎ অনুষদ ভিত্তিক হল ভিত্তিক তারা কেন্দ্র না করে অনুষদ ভিত্তিক কেন্দ্র করবে এবং পাঁচটি ভবনে কিন্তু মূলত 14টি কেন্দ্র হবে এবং প্রায় 84টি বুথ হবে যেখানে আসলে শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। প্রত্যেক শিক্ষার্থীর জন্য 10 মিনিট করে বরাদ্দ রেখে, অর্থাৎ তারা কেন্দ্রীয় সংসদে 26টি এবং হল সংসদে 14টি, মোট হল সংসদের 14টি, অর্থাৎ 40টি ভোটের জন্য 10 মিনিট করে তারা সময় পাবে এবং অর্থাৎ প্রত্যেকটা ভোটের জন্য তারা 40 সেকেন্ড করে সময় পাবে এবং সেই সময়গুলো বিবেচনা করেই কিন্তু মোট বুথ বসানোর কথা কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে। এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার লক্ষ্যে শিক্ষার্থী, প্রার্থী এবং ভোটারদের যথাযথ নিয়ম এবং আচরণবিধি মানার ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন আহ্বান করেছে। লাবণী, শুভ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে দুর্গাপূজার ছুটি শেষে আবারও চাকসু নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সিলেট শহরকে নিরাপদ, স্মার্ট ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে 1 অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে মোবাইল অ্যাপ জিনিয়া। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধ দমন ও জনগণকে সেবা দিতে পুলিশের এই উদ্যোগ বলে জানিয়েছেন সিলেটের নবনিযুক্ত পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। স্মার্ট সিলেট গঠনে এই অ্যাপ সম্ভাবনাময় বলে মনে করছেন নগরবাসী। মহিদ্দিদারের তথ্য ও তারেক আহমেদ সানির ছবিতে প্রতিবেদন। অপরাধ নিয়ন্ত্রণ ও পুলিশের সেবাকে গতিময় করতে প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এবার নাগরিক পরিষেবা সহজ করতে সিলেট মহানগর পুলিশ চালু করেছে নতুন মোবাইল অ্যাপ সেবা জিনিয়া। নগরবাসী ঘরে বসেই পাবেন এই সেবা। এই অ্যাপে লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিং সহ এক ক্লিকে মিলবে জরুরি সব পুলিশি সেবা। এতে স্বস্তিবোধ করছেন নগরীর মানুষজন। এই জিনি অ্যাপের মাধ্যমে সিলেট নগরীতে একটি স্মার্ট এবং সুন্দর নগরীতে পরিণত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুলিশের সহযোগিতা চাইতে গেলে কয়েক মিনিটের মধ্যে আমরা তাদের সহযোগিতা পাবো, যেটা 999-এ গেলে হয়তো ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা লাগতে পারে। আধুনিক, মানবিক এবং স্মার্ট নগরী হিসাবে গড়ে তুলতে আসলে এই অ্যাপসটি অনেক কাজে লাগবে বলে আমরা বিশ্বাস করি। অপরাধ মাত্রাটা দিন দিন বাড়তেছে, সেই সাথে যদি প্রযুক্তি নির্ভর না হয় তাহলে জনগণ কিন্তু সেবা পাবে না। পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, নাগরিক ও পুলিশের মধ্যে আস্থার সম্পর্ক তৈরি এবং দ্রুত নাগরিক সহায়তা নিশ্চিত করাই এই অ্যাপের লক্ষ্য। এই অ্যাপে নারী ও শিশুদের জন্য থাকছে বিশেষ হেল্প ডেস্ক। এছাড়া দ্রুত সাহায্যের জন্য থাকবে বিশেষ বাটন। দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে SOS বাটন থাকবে একটা, আর একটা হচ্ছে অপরাধ রিপোর্টের একটা বাটন থাকবে। আপনি যখনই বিপদে পড়বেন সেখানে একটা লাল বাটন থাকবে, SOS বাটন, দ্রুত সাহায্যের জন্য। ওই বাটনটাতে চাপ দিলেই পুলিশের কাছে খবর আসবে এবং আমরা তার পরিচয় এবং লোকেশন ট্র্যাক করে অতি দ্রুত সময়ের মধ্যে, বলতে গেলে তাৎক্ষণিকভাবেই আমরা পুলিশকে সেখানে এঙ্গেজ করতে পারবো। প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ পুলিশ ও জনগণের মধ্যে আস্থা তৈরি এবং নিরাপদ ও সচেতন সমাজ গঠনে সহায়ক হবে বলে মনে করছেন শহরবাসী। শরীফ আজাদ প্রীতম, ৭১। রংপুরের গঙ্গাচড়ার মহিপুর এলাকায় তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতুরক্ষা বাঁধে চলছে তীব্র ভাঙন। প্রবল স্রোতে হারিয়ে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 200 মিটার। ঝুঁকিতে পড়েছে তিস্তা সেতু সহ লালমনিরহাট রংপুর মহাসড়ক। শাহ বায়েজিদ আহমেদের প্রতিবেদন। কয়েকদিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা এখন পানিতে ভরপুর। দুকুল ছাপিয়ে লোকালয়ে ঢুকে গেছে পানি, সেই সাথে শুরু হয়েছে ভাঙন। অথচ বাঁধ সংস্কারে নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। মানুষের একটা যাতায়াত পথ বদ্ধ হয়ে যাবে যদি এই তিস্তা ব্রিজ ঝুঁকিপূর্ণ পড়ে যায়, তাহলে এই মানুষগুলো বিপদের সম্মুখীন হয়ে যাবে। আচ্ছা, 1 কিলোমিটার রাস্তা চলে গেল, তাহলে এটার কাজটা যদি ওরা নিগেলভাবে করতো তাহলে আমার মনে হয় যে এই কাজটা হতো না। এই যে তিস্তা বাঁচাও যে কর্মসূচি হয়েছে সেটা নিয়েও মানুষজন অনেক কিছু, উত্তরবঙ্গের মানুষজন অনেক আশা নিয়েছিল এবং যেহেতু পরিকল্পনা মোটামুটি বাস্তবায়নের পক্ষে আমরা আশায় থাকবো যে অতি শীঘ্রই এই পরিকল্পনা বাস্তবায়ন হবে। এর আগেও শুনছি যে না, এখানে ফাটল দেখা দিছিল, এখানকার কর্তৃপক্ষরা এখানে আর কি কাজ করে নাই। ভারত পানি ছাড়িয়ে দেওয়ার কারণে তো এই দুর্ভোগ, না তো আমাদের এমনি বৃষ্টির পানির বন্যা হলে তো এরকম হতো না। তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে গঙ্গাচড়ার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক গ্রামের ৩-৪ হাজার মানুষ। তাদের অভিযোগ, সহায়তায় এগিয়ে আসেনি প্রশাসন। ভাঙি একটা জমি জমা তো শেষ হয়ে গেল,
এখন তো ধর তোর পানি বাড়ি ভাঙার মতো ভাই এর মতন কষ্ট হয় না, এটা একটা দুঃখজনক বিষয়। আমাদের 2টা ঘর ছিল, নদী ভাঙতে পড়তে ছাগল গরু হাঁস মুরগি এগুলো নিয়ে যাচ্ছে লোকা করে। তিস্তার 2 তীর ভাঙতেছে, নদী উঁচু হওয়ার কারণে গ্রামের দিকে পানিগুলো আসতেছে। যদিও অভিযোগ স্বীকার করেননি জেলা প্রশাসক। শুকনো খাবার, চাল বিতরণ, তারপর হচ্ছে আরো যদি আগাম আমরা আরো কিছু প্রস্তুতি রেখেছি। বন্যা পরিস্থিতি যদি অবনতি হয় সেটার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। ফিল্ডে আছে, সে কাজ করছে এবং প্রক্রিয়া চলছে, কি কার্যক্রম চলছে, চলমান আছে। ভাঙন রোধে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে তিস্তা সেতু ও রংপুর লালমনিরহাট সংযোগ সড়ক যে কোনো সময় মারাত্মক ঝুঁকিতে পড়বে এমন আশঙ্কা এলাকার মানুষের। শাহ বাইজুদ আহমেদ, ৭১, রংপুর। নায়াগ্রা জলপ্রপাত পৃথিবীর অনিন্দ সুন্দর এক জলপ্রপাত, যার দিকে তাকালে হয়তো ভয়ে আপনার বুক কেঁপে উঠবে, আবার এর মোহময় আকর্ষণ আপনি উপেক্ষাও করতে পারবেন না। প্রতি বছর প্রায় 14 মিলিয়ন মানুষ এই বিস্ময়কর সৌন্দর্য উপভোগ করেন। এই পর্যটন শিল্প থেকে আয় হয় প্রায় $2 বিলিয়ন। যুক্তরাষ্ট্র ও কানাডা 2 দেশের সীমান্তে অবস্থিত এই অপরূপ নায়াগ্রা জলপ্রপাত ঘুরে এসে আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। জলপ্রপাতেরও রানী থাকে, নায়াগ্রা রানীর মতোই সুন্দর। সে সৌন্দর্যের প্রাচুর্য এমনই যে বিস্ময় কাটে না। নায়াগ্রা শব্দের অর্থ গর্জে ওঠা জল, সে গর্জনেও থাকে ছন্দ। ডেভিড আর জেন, একজন কানাডিয়ান, অন্যজন আমেরিকান। ভালোবাসা ভাগ করে নেয়া এই দম্পতির মতোই নায়াগ্রা জলপ্রপাত 2 দেশের সীমান্ত আমেরিকার নিউ ইয়র্ক আর কানাডার অন্টারিওকে গেঁথেছে একই জলরেখায়। রুদ্রোজ্জ্বল দিনে রংধনুর মতোই ফুটেছে নায়াগ্রার প্রতি তাদের ভালোবাসা। Oh gosh, I feel like it's the perfect day. The weather's perfect. We have rainbows out. The water feels amazing. We were down on the boat in the mist. Yeah, it's wonderful. It's been a wonderful experience. Yeah, you can just feel the amazing energy and all the people here, and it's just an incredible thing to experience. 790 মিটার চওড়া আর 57 মিটার উঁচু থেকে পড়া অন্টারিও প্রান্তের অসীম জলরাশির এই ধারা দেখতে কত দূর দূরান্ত থেকে আসেন পর্যটক, দেখে কাটে না মুগ্ধতা। Yeah, it's beautiful. Yeah, it's like nature is like pretty much amazing, right? Like I'm amazed, you know. It's like thinking how does this happen, you know? Like how was it maybe 1,000 years or so ago? Yeah, pretty cool. It's just amazing. And then seeing like the rainbow, kind of like wow, yeah, amazing waterfall, amazing. 3টি জলপ্রপাত, কানাডিয়ান ফলস, আমেরিকান ফলস ও ব্রাইডাল ভিল ফলস নিয়ে নায়াগ্রা। আমেরিকায় এই জলপ্রপাতটির পেছনটা দেখতে পান পর্যটকরা। শীতে এই দুরন্ত নায়াগ্রা হয়ে ওঠে শান্ত, শুভ্র। যে সৌন্দর্য আপনারা সামারে দেখতে পাচ্ছেন তার চেয়ে ভিন্ন সৌন্দর্য আপনারা উইন্টারে দেখতে পাবেন। এই জলপ্রপাত পুরা তুষারে ঢেকে যায়। অপার এই সৌন্দর্যের সাক্ষী হন প্রতি বছর প্রায় 14 মিলিয়ন মানুষ। বিস্ময়কর, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতো সুন্দর এই নায়াগ্রা ফলসের 2টি দেশ, একটি কানাডা, অন্যটি আমেরিকা। তবে পর্যটকরা বলে থাকেন এই কানাডার অন্টারিও প্রদেশ থেকেই নাকি এর সৌন্দর্য সবচেয়ে বেশি মুগ্ধকর। পার্থ সঞ্জয়, ৭১, নায়াগ্রা ফলস, অন্টারিও, কানাডা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।